আজাদ বায়োকেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নিওপ্লাজিয়া। আমরা আলোচনা করব নিওপ্লাজম, টিউমার, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, রুট কজেস অফ বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার এবং এদের ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকে আলোচনার মূল বিষয়, যেটা হচ্ছে নিওপ্লাজিয়া। এই নিওপ্লাজিয়া আমরা এই যে ওয়ার্ডটাকে যদি তার রুট ওয়ার্ড বের করি তাহলে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে নিও, একটা হচ্ছে প্লাজিয়া। তো নিও অর্থে আমরা জানি যে নিও, আর প্লাজিয়া অর্থ হলো গ্রোথ অথবা হলো ফর্মেশন। এখন কি নিউ গ্রোথ বা নিউ ফর্মেশন? আমরা ইজিলি আমরা জানি যে আমাদের বডিতে নতুন সেল তৈরি হয়, অর্থাৎ প্যারেন্ট সেল থেকে ডটার সেল তৈরি হয়। একটা প্যারেন্ট সেল প্রয়োজন অনুযায়ী সে ডটার সেলে মাইটোসিস প্রক্রিয়ায় কনভার্সন হয়, তাহলে এটা একটা নিউ সেল। অ্যাকচুয়ালি নিউ সেলে অর্থে বলছে না, হচ্ছে ডটার সেল, এটা হলো প্যারেন্ট সেল। নতুন সেল কখন বলবো? যখন সে স্ট্রাকচারালি এবং ফাংশনালি নতুন হবে। বাট তারা কিন্তু স্ট্রাকচারালি ফাংশনালি নতুন না, তারা জাস্ট আইডেন্টিক্যাল। ওকে, সেক্ষেত্রে এটাকে আমরা নিউ সেল না বলে আমরা এটাকে ফ্রেশ সেল বা ডটার সেল হিসেবে বলি। তো নিউ অর্থাৎ নতুন, স্ট্রাকচারালি এবং ফাংশনালি তারা নতুন ধরনের সেল হবে, সেটা স্ট্রাকচার এবং ফাংশন অনুযায়ী, তখন সেটাকে আমরা বলছি নতুন। তাহলে প্লাসিয়া মানে গ্রোথ, তার মানে নিউ সেল টিস্যুর গ্রোথ, এইটাকে আমরা বলছি নিওপ্লাসিয়া। নিউ টিস্যু গ্রোথ বা নিউ সেল গ্রোথ। তাহলে নিউ সেল গ্রোথ মানে হচ্ছে নতুন ধরনের। তাহলে নতুন ধরনের সেল আবার কোত্থেকে তৈরি হবে? তাহলে নতুন ধরনের সেল তৈরি হওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে মানে প্রথম প্রশ্ন আমার মাথার ভিতরে আসবে, হয়। আমরা এটা একটু মনে রাখি। প্লাজিয়া বলতে আমরা গ্রোথ বোঝাচ্ছি, ফর্মেশন বোঝাচ্ছি। অর্থাৎ আমরা নর্মালি জানি যে আমাদের সেল মাইটোসিস প্রক্রিয়া সেল ডিভিশন হয়, একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটা, এইভাবে আমার বডি কাজ করে। কিন্তু যখন এই গ্রোথটা নতুন ধরনের হবে, এখন নতুন ধরনের গ্রোথ মানে কি? মানে এখানে আমরা একটা ওয়ার্ড বসাতে পারবো, সেটা হচ্ছে অ্যাবনর্মাল, অথবা আমরা বলতে পারবো অ্যাবনর্মাল অ্যান্ড আনকন্ট্রোল। অ্যাবনর্মাল আনকন্ট্রোল, এখানে আমরা এই ওয়ার্ডটা আমরা এখানেও বসাতে পারি, যে অ্যাবনর্মাল আনকন্ট্রোল নিউ টিস্যু অর সেল গ্রোথ। তখনই এই সিস্টেম বা প্রসেসকে আমরা বলছি নিওপ্লাসিয়া। ওকে, তাহলে অ্যাবনর্মাল আনকন্ট্রোল নিউ সেল অর টিস্যু ফর্মেশন যদি কোথাও হয় কোনো জায়গায়, তাহলে ওই জায়গার টিস্যুর মাস বেড়ে যাবে, ওই জায়গাটা সোয়েল আপ হবে। তখন এই যে অ্যাবনর্মাল টিস্যু মাস, অ্যাবনর্মাল যে টিস্যু মাস হবে বা সোয়েলিং হবে, এইটাকে আমরা বলছি নিওপ্লাজম অথবা আমরা বলছি টিউমার। ওকে, সো সিম্পলি আমরা যদি চিন্তা করি, নিওপ্লাসিয়া হচ্ছে অ্যাবনর্মাল আনকন্ট্রোল নিউ টিস্যু ফর্মেশন প্রসেস, আর এর ফলাফলটা হচ্ছে যে অ্যাবনর্মাল টিস্যু গ্রোথ অর অ্যাবনর্মাল মাস ইন এ লোকালাইজড এরিয়া, তখন এটাকে আমরা বলছি টিউমার। ওকে, আমরা প্রথমেই বলেছিলাম যে রুট কজটা কি সেটা বের করতে হবে, কেন এরকম ঘটলো। আমাদের যে বডিতে যে প্যারেন্ট সেল আছে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ডটার সেল হবে এবং আমার বডির লাইফ মানে সেলের যে লাইফ স্প্যান আছে সেটা একটা শেষ হবে আর একটা শুরু হবে। তো এইভাবেই কিন্তু হওয়ার কথা, কিন্তু এরকম ধরনের ঘটনাটা কেন ঘটবে, এটা যদি আমরা চিন্তা করতে চাই বা যাই, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কি, যে কেন কিভাবে হয়। তাহলে আমরা চলে আসি সেই জায়গাটাতে। তাহলে আমরা রুট কজ বের করার চেষ্টা করি। আমরা কমনলি একটা সেলের নতুন ধরনের সেল তৈরি হওয়া বা আনকন্ট্রোল সেল ডিভিশন হওয়ার বেসিক কারণটা আমরা বলে ফেলবো, তারপরে কোনটা বিনাইনের মধ্যে যাবে, কোনটা ম্যালিগন্যান্টের ভিতরে যাবে। এখন বিনাইন ম্যালিগন্যান্ট কথা তো আগে বলি নাই, আমরা আগে বলে রেখে একটু প্রাথমিকভাবে যে এই যে
অ্যাবনর্মাল আনকন্ট্রোল সেল ডিভিশন হলেই যে নতুন মাস ফর্মেশন হবে এবং ওখানে টিউমার ফর্ম করবে, এই টিউমারগুলো, হ্যাঁ, সব টিউমারই খারাপ না, ভালো মন্দ আছে। ভালো তো না, মানে এটা নিরাপদ, ইনোসেন্ট, আর একটা হচ্ছে ক্ষতিকর। তো ব্যালিগন্যান্ট এবং বিনাইন আমরা পরে আলাপ করছি এটা। অথবা আমরা একটু বলেই নিই এখানে, সেটা হচ্ছে নিওপ্লাজম অর্থাৎ টিউমার। তার মানে আগে নিওপ্লাসিয়া, তারপরে এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো বিনাইন আর একটা হলো ম্যালিগন্যান্ট। এটাকে আমরা বলছি ইনোসেন্ট বা সেফ, আর এইটাকে আমরা বলছি ডেঞ্জারাস অথবা বলছি ইনভেডিং। ওকে, এখন টোটালটা রুট কজ বের করবো, তারপর আমরা পরবর্তীতে ক্যাটাগরাইজ করবো যে কখন খারাপ আর কেন এটা ইনোসেন্ট। তাহলে আমরা প্রথমেই চলে যাই রুট কজ বের করার ক্ষেত্রে। রুট কজ বের করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে একটা সেল কেন ভিন্ন ধরনের নতুন সেল তৈরি করতে যাবে, যেটা আমার বডিতে এর আগে ছিল না। এটা একটা কমন প্রশ্ন যে কেন আমার বডিতে নতুন সেল তৈরি হতে যাবে। তাহলে আমরা যদি এটাকে একটা সেল চিন্তা করি, নর্মাল সেল, তাহলে এই সেলের ভিতরে আমাদের কি থাকবে? সেলের ভিতরে আমাদের থাকবে একটা নিউক্লিয়াস, আর স্বাভাবিকভাবেই আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকবে জেনেটিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, তাহলে আমাদের এই সেলটা সুনিয়ন্ত্রিতভাবে বংশবৃদ্ধি করে এবং সুনিয়ন্ত্রিতভাবে তার ফাংশন শো করে, স্ট্রাকচারাল যে তার স্টেবিলিটি ধরে রাখে এবং ফাংশন শো করে। তার মানে স্ট্রাকচারালি এবং ফাংশনালি সে হচ্ছে নর্মাল। তাহলে এটা কন্ট্রোল করে কে? এই কন্ট্রোল আমরা জানি আমাদের বডিতে যেমন হেড আছে, হেডের ভিতরে মগজ আছে, সেরকম আমার সেলের ভিতরে, সেলের মাথা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর তার ভিতরে মগজ হলো জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, জেনেটিক ম্যাটেরিয়াল। আমরা জানি জেনেটিক ম্যাটেরিয়াল আমাদের সেলের ভিতরে যে ক্যারি করে সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম থাকে আমাদের নিউক্লিয়াসের ভিতরে। তাহলে মাল্টিপল নাম্বার অফ ক্রোমোজোম আছে, আমরা জানি 23 পেয়ার্স অফ ক্রোমোজোম আছে। এখন আমাদের এই সেলের ফাংশন, তার বংশবৃদ্ধি থেকে শুরু করে তার ওভারঅল ফাংশন, এটা নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াস থেকে। কারণ নিউক্লিয়াসে ব্লু প্রিন্ট থাকে যে কোন ধরনের প্রোটিন ফ্যাক্টর কখন তৈরি করতে হবে, সেই বিষয়গুলো। তার মানে আমরা এখন মাথাতে যদি কারো সমস্যা হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার শারীরিক মুভমেন্ট বা ওভারঅল ফাংশন হ্যাম্পার হবে, যেটাকে আমরা পাগল বলি। তাহলে আমাদের সেলের মাথা যদি নষ্ট হয় তাহলে কি হবে? তাহলে সেলের মাথা কে নষ্ট করে, কিভাবে হয়? জেনেটিক ম্যাটেরিয়ালের অল্টারেশন। জেনেটিক ম্যাটেরিয়াল যা আছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালের যদি অল্টারেশন হয়, অল্টারেশন হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলে থাকি মিউটেশন। ওকে, তার মানে এই যে মিউটেশন, এই মিউটেশনটাই হচ্ছে মেইন, হ্যাঁ, মানে হলমার্ক অফ নিওপ্লাজিয়া আর নিওপ্লাজম। মিউটেশন ছাড়া মানে আমরা বলে ফেলতে পারি নো মিউটেশন, নো নিওপ্লাসিয়া, নো টিউমার, নো ক্যান্সার। হ্যাঁ, তার মানে মিউটেশন ইজ এ মাস্ট, এটা আমরা কমপ্লিটলি বলতে পারবো। এখন এই মিউটেশনটা র্যান্ডমলি আমার বডিতে হচ্ছে, আবার আমার বডি নিজস্ব মেকানিজমে সেরে যাচ্ছে, কিন্তু যখন এই মিউটেশনটা আমাদের বিভিন্ন ধাপ পার করে যখন এই সেলটাকে মানে ভুল পথে পরিচালিত করতে পেরে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের আনকন্ট্রোল অ্যাবনর্মাল নতুন সেল ফর্মেশন শুরু হচ্ছে। তখনই এটাকে আমরা বলছি নিওপ্লাসিয়া। তার মানে মিউটেশন হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ব্যাপার। এখন কথা হলো এই মিউটেশনটা কোথায় ঘটবে? তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল মিউটেশন, তাহলে আমরা জেনেটিক বিষয়ে কি চেঞ্জ হতে পারে? তাহলে মূল কারণটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হলো জেনেটিক কারণ, হ্যাঁ, জেনেটিক ম্যাটার, আর একটা আমরা বলবো 2 নম্বরে, হ্যাঁ, সেলুলার ম্যাটার। তাহলে প্রথমেই আমরা
জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে গেলে 1 নম্বরে আমরা বলতে পারবো মিউটেশন, আমরা এটাকে স্ল্যাশ দিয়ে বলতে পারবো অনকোজিন অ্যাক্টিভেশন বা ফরমেশন। আমরা এটা দিয়ে শুরু করি। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের নর্মাল আমার বডিতে যখন জিন থাকে সেই জিনগুলোকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ জিন। আমরা কি বলে থাকি? ওয়াইল্ড টাইপ জিন, একেবারে ইনবর্ন জিন যেটা, ওয়াইল্ড টাইপ, অথবা এটাকে আমরা বলে থাকি প্রোটো অনকোজিন। প্রোটো অনকোজিন, এরা নর্মাল প্রোটিন তৈরি করে এবং বডিতে ফাংশন শো করতে হেল্প করে। যখন এই জেনেটিক ম্যাটেরিয়ালে যখন কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা ইন্টারনাল কারণে যখন বেজের অল্টারেশন ঘটবে, জেনেটিক ম্যাটেরিয়ালের মূল উপাদান হলো বেজ অ্যারেঞ্জমেন্ট, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের অ্যারেঞ্জমেন্ট। এটা যখন অ্যাবনর্মাল অল্টার্ড হবে, আমরা জানি যে 3টা বেজ মিলে একটা কোডন হয়, কোডন চেঞ্জ হবে, কোডন চেঞ্জ হলে তারা ফল্টি প্রোটিন তৈরি করবে। তাহলে মিউটেশন যদি হয়, তাহলে কেন সেলের নতুন সেল ফরমেশন বা আনকন্ট্রোল সেল ডিভিশন বা অ্যাবনর্মাল সেল তৈরি করবে? সেখানে হচ্ছে মিউটেশন। মিউটেশনের মধ্যে অঙ্ক জিন অ্যাক্টিভেশন, তার মানে আলটিমেটলি যখন জেনেটিক ম্যাটেরিয়াল অল্টার হবে তখনই সেখান থেকে আমাদের যেটা তৈরি করবে সেটা হলো ফল্টি প্রোটিন, অথবা আমরা সেখানে বলতে পারবো অনকো প্রোটিন তৈরি করবে। যে প্রোটিনগুলো আমার বডিতে এর আগে ছিল না, দরকার ছিল না, হঠাৎ করে জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে আমরা জানি জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ হলে ডিএনএ থেকে ডিএনএ চেঞ্জ হবে, ডিএনএ থেকে আরএনএ চেঞ্জ হবে, আর আরএনএর মাধ্যমে প্রোটিন চেঞ্জ হবে। আলটিমেটলি আমরা ফল্টি প্রোটিন বা অঙ্ক প্রোটিন তৈরি করবো, যেটা আমার বডির দরকার ছিল না। এরা বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করবে সেলুলার, সেই সেলুলার পার্টে আমরা আলোচনা করবো। এখানে জাস্ট একটু খালি বলে নিই যে এই যে ফল্টি প্রোটিনগুলো আমাদের ইন্টারনাল যে সিগন্যালিং বা সিগন্যাল ট্রান্সডাকশন মেকানিজম, সেখানে প্রবলেম তৈরি করতে পারে। এরা যেটা করতে পারে, একটু না বললেই নয়, একটু বলেই ফেলি, সেটা হচ্ছে একটা সেলের ভিতর থেকে এই ফল্টি প্রোটিনগুলো তৈরি হয়ে সেলের বাইরে বের হয়ে এসে তার মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাঁধ করে তারা গ্রোথ ফ্যাক্টর হিসাবে কাজ করে। গ্রোথ ফ্যাক্টর হিসাবে এটাকে আমরা বলি অটোক্রাইন পাথওয়ে। নিজেই সেল গ্রোথ ফ্যাক্টর তৈরি করে নিজেই তার গ্রোথ সিগন্যাল অ্যাক্টিভেট করে আবার নিউক্লিয়াসে সিগন্যাল পাঠিয়ে তারা প্রোটিন তৈরি করছে। এরা আবার পার্শ্ববর্তী আর একটা সেলে গিয়েও কাজ করতে পারে, এটাকে আমরা বলি প্যারাক্রাইন। তার মানে অটোক্রাইন প্যারাক্রাইন প্রক্রিয়ায় তারা বিভিন্নভাবে গ্রোথে হেল্প করতে পারে। আর কি কি করতে পারে সেগুলো আমরা একটু পরে আলাপ করব, যে আমাদের সেলুলার কি কি পরিবর্তন হতে পারে। আমরা এখানে আরেকটু অ্যাড করে রাখি যে যখন একটা ফল্টি প্রোটিন তৈরি হয়, ফল্টি প্রোটিনগুলো একদিকে গ্রোথ ফ্যাক্টর তৈরি করছে, আরেকদিকে যখনই ফল্টি প্রোটিন তৈরি হবে, জেনেটিক ম্যাটেরিয়াল অল্টার হবে, তখন এই সেলের কিন্তু ইন্ট্রিনসিক একটা পাথওয়ে আছে যেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি, প্রোগ্রাম সেল ডেথ। তখন এই যে ক্যাসপেজ পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে এই সেলটার একটা সুইসাইডাল ডেথ ঘটবে, বাস্ট হয়ে যাবে। এটা লাস্ট অস্ত্র। কিন্তু যখন এই ফল্টি প্রোটিনগুলো কি করে, এরা অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন হিসেবে কাজ করে, মানে অ্যাপোপ্টোসিসে বাধা দেয়। তো আমরা সেখানে একটু পরে যাব যে এই যে ফল্টি প্রোটিনগুলো তৈরি হচ্ছে এর ভিতরে কিছু আছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। আমরা যদি একটু বলে রাখি, যেমন BLC2 আছে, MLC1 আছে, এরকম ধরনের অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন যারা অ্যাপোপ্টোটিক অ্যাপোপ্টোটিক ইন্ট্রিনসিক পাথওয়েকে বাধাগ্রস্ত করে, যেন কোনোভাবে এ সেল মারা না যায়। তার মানে ফল্টি বা অ্যাবনর্মাল সেলটা যেন মারা না যায়, এই প্রসেসের নাম হলো অ্যাপোপ্টোসিস, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার জন্য প্রোটিন তৈরি হয়। এই ফল্টি প্রোটিনগুলো অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন হিসেবে কাজ করে। আবার আমার বডির ভিতরে নর্মাল অবস্থায় এই অ্যান্টি অ্যাপোপ্টোটিক মানে যে অ্যাপোপ্টোটিক প্রোটিন তৈরি হয়, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনেরও নর্মাল ফাংশন আছে, কিন্তু এই অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেয় এই আমাদের হচ্ছে জেনেটিক অল্টারেশন ফল্টি প্রোটিন, এদের প্রোডাকশন বাড়িয়ে দেয়, তখন আলটিমেটলি অ্যাপোপ্টোসিসে বাধা দেয়।
তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আগে জেনেটিক ব্যাপারে চলে আসি। তাহলে 1 নম্বরে আমরা বললাম যে মিউটেশন বা অঙ্কোজিন অ্যাক্টিভেশন। আমরা 2 নম্বরে যদি এখন আসি, তাহলে 2 নম্বরে আমরা বলবো সেটা হচ্ছে আমরা বলি যে টিউমার সাপ্রেসর জিন লস অথবা অল্টারেশন বলতে পারি। অর্থাৎ আমরা জানি যে আমাদের এই যে একটা সেল, এই সেলের ভিতরে আমাদের 23 পেয়ার অফ ক্রোমোজোম আছে। হ্যাঁ, এর ভিতরে 17 নম্বর ক্রোমোজোম, 6 নম্বর ক্রোমোজোম, এরকম অনেক নম্বর ক্রোমোজোমের ভিতরে পার্টিকুলার জিন আছে, যে জিনগুলো থেকে তৈরি হওয়া প্রোটিন এই টোটাল সেলের, হ্যাঁ, আমার কোনোভাবে যেন এই টিউমারের দিকে নিয়ে না যায়, আনকন্ট্রোল যেন না হয়, সেরকম প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো আমাদের টিউমার সাপ্রেসর জিন থেকে তৈরি হয়। এই টিউমার সাপ্রেসর জিন যদি লস করে বা মিউটেটেড হয়, তখনই মিউটেশন হতে পারে বা যে অল্টারেশন বললাম, তখনই আমাদের ফাংশন পরিবর্তন হবে। তো টিউমার সাপ্রেসর জিনের যদি আমরা এক্সাম্পল বলি, যেমন আমাদের P53 জিন, এই P53 জিনকে আমরা গার্ডিয়ান জিন বা পুলিশ জিন, হ্যাঁ, এরকম নামে চিনি। এটা সাধারণত, হ্যাঁ, আমাদের 17th নাম্বার অফ ক্রোমোজোমের মধ্যে থাকে। এছাড়া আমরা যদি বলি যে আমাদের রেটিনোব্লাস্টোমা 1, এপিসি জিন, হ্যাঁ, এরকম ধরনের অনেক আমাদের টিউমার সাপ্রেসর জিন আছে। হ্যাঁ, অনেক ধরনের আছে। আমাদের সিডি কে N2A আছে। হ্যাঁ, এরকম ধরনের অনেক টিউমার সাপ্রেসর জিন আছে। তাহলে টিউমার সাপ্রেসর জিন যদি মিউটেটেড হয়, অল্টার হয়, তাহলে এই যে সাপ্রেসিং অ্যাক্টিভিটিগুলো, হ্যাঁ, যে টিউমার ফর্ম করতে যাচ্ছে তাকে যে বাধা দিবে, তার বাধা দেওয়ার প্রবণতাটা কমে যায়, ফলে টিউমার ফর্মেশনটা বাড়তে থাকবে। তাহলে 2 নম্বর বিষয় হলো এটা, জিনগত বিষয়। এবার আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে জিন অ্যাম্প্লিফিকেশন। জিন অ্যাম্প্লিফিকেশন আমরা বুঝতেছি যে জিন অবশ্যই যখন কোনো ফ্যাক্টর দ্বারা সে সিগন্যাল পাবে, তখনই সে রেপ্লিকেট করবে, ট্রান্সক্রাইব করবে এবং পার্টিকুলার প্রোটিন তৈরি করবে বা ফাংশন শো করবে। এখন যদি ওভার তার মানে প্রোডাকশন বাড়তে থাকে, রেপ্লিকেশন অ্যাম্প্লিফিকেশন মানে বুঝতেছি নাম্বার অফ কপি বেশি, তার মানে জিন বেশি বেশি তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা একটা আমাদের যে অ্যাবনর্মাল সেল গ্রোথের অন্যতম একটা কারণ, জিন অ্যাম্প্লিফিকেশন। তার মানে মাল্টিপল নাম্বার অফ জিন ক্যান প্রডিউস, হ্যাঁ, ওভার অ্যান্ড ওভার, এগেন অ্যান্ড এগেন। এটা হচ্ছে জিন অ্যাম্প্লিফিকেশন। এছাড়া আমরা যদি 4 নম্বর কারণ যদি খুঁজে বের করি, তাহলে আমরা বলবো যে আমাদের হচ্ছে ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট। ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট মানে আমাদের একটা জিন ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমে জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। এটাও কিন্তু এক ধরনের মিউটেশন। হ্যাঁ, তো এখানে কি হতে পারে, একটা ক্রোমোজোম, মনে করি এটা একটা ক্রোমোজোম, এখানে এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এখানকার একটা অংশ এখানকার সাথে অল্টার হয়ে গেল বা একেবারে কমপ্লিটলি এক্সচেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এটা দুটো ভাবে, একটা হচ্ছে ট্রান্সলোকেশন হতে পারে, আর একটা হচ্ছে ইনভার্সন হতে পারে। এইভাবে এক জিন আরেক জিনের সাথে এক্সচেঞ্জ হতে পারে, তখন আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল অল্টার হবে বা ফাংশন চেঞ্জ হবে। তাহলে এটা একটা জেনেটিক বিষয় হতে পারে। আরেকটা বিষয় আমরা জেনেটিক হতে পারে 5 নম্বরে যদি বলি, সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের ক্রোমোজোমাল অর্থাৎ হাইপার হাইপার ক্রোমাসিয়া হতে পারে। অর্থাৎ নাম্বার অফ ক্রোমোজোম, মাল্টিপল ক্রোমোজোম বাড়তেছে, সে অনুযায়ী রাইবোজোমের সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম রেশিওটা ইনক্রিজ করতেছে, আমাদের সেলটা নিউক্লিয়াসটা দেখতে ডেন্স দেখাচ্ছে। তখন এটাকে আমরা বলছি হাইপার ক্রোমাসিয়া। আমরা যদি আরেকটা কারণ খুঁজে বের করি, তাহলে হচ্ছে আমাদের এপিজেনেটিক কারণ।
এপিজেনেটিক কজ। এপিজেনেটিক কজটা কি? আমরা জানি যে ডিএনএ বা আমাদের যে বেসিক বেজ পেয়ার সেটার অল্টারেশন, ডিলিশন, মডিফিকেশন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এইখানে এপিজেনেটিক মানে হলো তার স্ট্রাকচারাল বেসিক বেজ পেয়ারে কোনো অল্টারেশন হচ্ছে না। জেনেটিক ম্যাটেরিয়াল কিছু প্রোটিনকে বেজ ধরে অবলম্বন করে পেঁচায় থাকে, আমরা ওগুলোকে হিস্টোন, প্রোটিন, ক্রোমাটিন হিসেবে চিনি। এই জায়গাগুলোতে কিছু প্রোটিন যাদের গিট্টু হিসেবে তাদেরকে আটকে রাখে, সেইগুলোকে আমরা হিস্টোন, প্রোটিন বা ক্রোমাটিন এগুলো বলতেছি। এখন বিষয় হচ্ছে যে এপিজেনেটিক বিষয়টা হলো যে ডিএনএ যদি মিথাইলেশন ঘটে, হ্যাঁ, ডিএনএ পার্টিকুলার জায়গাতে যদি মিথাইলেশন হয় অথবা হিস্টোন প্রোটিন যদি অল্টার হয় বা ডিগ্রেড করে, তাহলে সেটা কি মেইন ডিএনএ এর পরিবর্তন হলো না, অর্থাৎ ডিএনএ এর সাপোর্টিং ম্যাটেরিয়ালের যদি চেঞ্জ হয়, হ্যাঁ, ডিএনএ এর সাপোর্টিং ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়াল চেঞ্জ, তাহলে এটা হচ্ছে এপিজেনেটিক চেঞ্জ। তাহলে এই বিষয়গুলো যদি ঘটে তাহলে কি ঘটবে? এগুলো হচ্ছে জেনেটিক পরিবর্তন আমাদের সেলের ভিতরে। এইগুলো যদি হতে থাকে তাহলে এখন এই সেলটার, হ্যাঁ, আমাদের সেলুলার কি চেঞ্জ হবে, ফলে ফাংশনাল কি চেঞ্জ হবে, এইটাকে আমরা পরবর্তীতে দুটো ক্যাটাগরি যদি করে ফেলি, বেনাইন এবং ম্যালিগন্যান্ট, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জেনেটিক বিষয়টা দেখলাম। এখন আমরা আসবো যে সেলুলার বিষয়ে। তাহলে সেলুলার চেঞ্জ কিরকম, কি কি হয়? তাহলে আমাদের এখন 2 নম্বর হচ্ছে সেলুলার চেঞ্জ। এই সেলুলার চেঞ্জের ভিতরে আমরা একটু আগে বলছিলাম যে এই সেলের ভিতরে আমাদের গ্রোথ ফ্যাক্টর এর ওভার প্রোডাকশন হবে। 2 নম্বরের ভিতরে আমরা যদি এ ধরি তাহলে ওভার প্রোডাকশন অফ গ্রোথ ফ্যাক্টর অথবা ফল্টি প্রোটিন বা অঙ্কোপ্রোটিন প্রোডাকশন, তাহলে আমাদের এই যে সেলুলার অটোক্রাইন প্যারাক্রাইন প্রক্রিয়ায় তাদের সেল ডিভিশন প্রক্রিয়া বাড়বে। আমরা বি নম্বরে বলছি যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, এটার প্রোডাকশন বাড়বে, আর অ্যাপোপ্টোটিক পাথওয়ে সাপ্রেস হবে। অ্যাপোপ্টোটিক যে পাথওয়ে আছে সেটা সাপ্রেস হবে। তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হবে আনকন্ট্রোল সেল proliferation। এই আনকন্ট্রোল সেল proliferation এটা একটা সেলুলার চেঞ্জেস, সেলের ভিতরে যে পরিবর্তন ফলে সেলুলার চেঞ্জ হচ্ছে একটা। হ্যাঁ, আমরা যদি আর সেলুলার চেঞ্জ ধরি তাহলে কি ধরনের বিষয় হবে আমাদের? হ্যাঁ, তাহলে আনকন্ট্রোল সেল একটা বিষয় পেলাম। আমরা যদি এরপরে ধরি তাহলে হচ্ছে আমরা জানি যে একটা সেল আর একটা সেল এদের এক্সট্রা সেলুলার, হ্যাঁ, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, এগুলোতে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আর থাকে কি? আমাদের থাকে সেল অ্যাডহেসিভ মলিকুল, অর্থাৎ সেলের সারফেসে এক ধরনের অ্যাডহেসিভ মলিকুল থাকে, যে কারণে এরা লোকালাইজড অবস্থায়, হ্যাঁ, মানে একেবারে ডিলোকালাইজড হয় না, আনলোকালাইজড হয়ে পার্টিকুলার টিস্যু তৈরি করে। হ্যাঁ, তাহলে এখানে কি ঘটনা ঘটে? আমাদের যদি সেলুলার চেঞ্জ হয় তাহলে এই জায়গাটাকে আমরা ব্রডলি দেখাবো। এখানে বিষয়টা হচ্ছে যে ঘটনাটা সেটা হচ্ছে আমাদের
প্রোটিওলাইটিক এনজাইম প্রোডাকশন বাড়ে। আমরা জানি যে এই যে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। যেমন আমরা জানি কোলাজেন থাকে, ইলাস্টিন থাকে, আমাদের প্রোটিওগ্লাইকান থাকে, এছাড়া আমাদের ফাইব্রোনেকটিন থাকে। এরকম ধরনের বিভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে। আর এই যে সেল অ্যাডিসিভ মলিকুল সেলের সারফেসে থাকে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকছে এগুলো, আর সেলের সারফেসে একবারে সেলের সারফেসে এরকমভাবে এগুলোতে যেমন আমাদের থাকে ক্যাডহেরিন, আমাদের থাকে ইন্টিগ্রিন, এখানে থাকে সিলেকটিন, এগুলো। তাহলে এইগুলো এবং এগুলোর মাধ্যমে তারা একটা কনজুগেটেড হয়ে তারা নির্দিষ্ট লোকালাইজড ওয়েতে থাকে। এখন যদি প্রোটিওলাইটিক এনজাইম প্রোডাকশন বাড়িয়ে দেয়, প্রোটিওলাইটিক এনজাইমগুলো কোনগুলো? এই প্রোটিওলাইটিক এনজাইমের ভিতরে যেমন আছে আমাদের ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, এর ভিতরে 2 আছে, 9 আছে। এছাড়া আছে আমাদের ক্যাথেপসিন, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এছাড়া আমরা বলতে পারি কোলাজিনেজ। এগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইমের প্রোডাকশন বাড়িয়ে দেয়। ফলে যেটা হয়, আমাদের যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সগুলোকে ডিগ্রেড করে। এরা ডিগ্রেড করলে যেটা হবে, আমাদের সেলুলার অনেক ধরনের চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে আনকন্ট্রোল পলিফারেশনে যেরকম ভূমিকা রাখে, রাস্তা পরিষ্কার করে, পাশাপাশি তারা আমাদের ইনভেশন অর্থাৎ ইনভেসিভনেস ইনভেড করে। ইনভেশন এখানে ভূমিকা রাখে। তার মানে আমরা জানি যে টিউমার যখন ফর্ম করে তখন আমাদের সব টিউমারই কিন্তু এই ঘটনাটা ঘটায় না। বিশেষ টিউমার ম্যালিগনেন্ট, যেটা আমরা পার্থক্যটা আলাদা করে দেখাবো, তখনই এই ইনভেশনটা ঘটবে। ইনভেশন ঘটলে এই প্রোটিওলাইটিক এনজাইমের প্রোডাকশন বাড়বে। ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ 2, 9 এরকম, ক্যাথেপসিন, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, কোলাজিনেজ, এইগুলো আমাদের এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে করবে, ডিগ্রেড করবে। আর এই যে অ্যাডহেসিভ সেলুলার অ্যাডহেসিভ যে মলিকুল সেগুলোকে সাপ্রেস করবে, অর্থাৎ প্রোডাকশন কমাবে। ওভারঅল যে ফল্টি প্রোটিন যেগুলো ছিল সেগুলো মিলিয়ে, ফলে যে ঘটনাটা ঘটবে, এখানে আমাদের ইনভেশন করবে। আমাদের এরা ইভেন ইনভেশন পরে এরা মেটাস্ট্যাটিক কন্ডিশনে এনজিওজেনেসিসও ভূমিকা রাখবে। ওকে, তাহলে ইনভেশন, এনজিওজেনেসিস এবং মেটাস্ট্যাসিস, এই জায়গাগুলোতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে যদি আমরা আরেকটা ফ্যাক্টর ধরি, তাহলে সেলুলার ধরতে পারি, এটা আমাদের জেনেটিকেও ধরা যেতে পারে, বা সেলুলার দিক দিয়ে ধরতে গেলে আমাদের টেলোমেরেজ একটা এনজাইম। আমরা জানি যে এই টেলোমেরেজ এনজাইম প্রোডাকশন আমাদের নর্মাল সেলে একেবারে ভেরি লিমিটেড এবং নিয়ন্ত্রিত। আমরা জানি যে আমাদের একটা নর্মাল সেল 50 to 60, কোথাও কোথাও আছে 60 to 70 টাইমস কিন্তু সেল ডিভিশনে অংশগ্রহণ করতে পারে। একবার সেল ডিভিশন হলে আমাদের যে টেলোমিয়ার আছে, অর্থাৎ আমাদের ক্রোমোজোমের মাথায় যে রিপিটেড জিন আছে, এই টেলোমিয়ার ছোট হতে থাকে। তাহলে 50 to 60 to 70 টাইমস একটা সেল ডিভিশন হয়, তারপরে টেলোমিয়ার এতবারে নিঃশেষ হয়ে যায়, ফলে আজ আমরা বৃদ্ধ হয়ে মারা যায়। এবং বিষয়টা হলো টেলোমেরেজ অ্যাক্টিভিটি নর্মাল সেলে ভেরি মাছ নিয়ন্ত্রিত এবং খুব ভেরি লিমিটেড। বাট আমাদের ক্যান্সার সেলের এই টেলোমেরেজ প্রোডাকশন হাই এবং টেলোমেরেজ অ্যাক্টিভিটি বেশি। ফলে এরা টেলোমেরেজ যে ডিডাকশন বা টেলোমেরেজের সাইজ কমে যাওয়া, এটাকে কমতে দেয় না। এই একটা অ্যাক্টিভিটি।
আমাদের এই যে অল্টার্ড যে মিউটেটেড জিন বা আমাদের যে ওভারঅল বলতেছি টিউমার, এর একটা মেজর একটা ক্যারেক্টার যে টেলোমেরেজ অ্যাক্টিভিটি ইনক্রিজ করে। এটা একটা বেশ বিষয়। তাহলে আমরা অনেকগুলো বিষয় এখানে দেখলাম আলটিমেটলি, যে আনকন্ট্রোল সেল ডিভিশন দেখলাম আমরা, অ্যাপোপ্টোটিক প্রোটিন এটার প্রোডাকশন কম দেখলাম, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোডাকশনের পরিমাণ বেশি দেখলাম, হ্যাঁ আমরা এই প্রোটিওলাইটিক এনজাইমের প্রোডাকশন বেশি দেখলাম, আমরা টেলোমেরেজ অ্যাক্টিভিটির পরিমাণ বেশি দেখছি। এই যে অনেকগুলো বিষয়, আমাদের গ্রোথ, ফল্টি প্রোটিন, সেগুলো যে অটোক্রাইন প্যারাক্রাইন প্রক্রিয়া নিজে সেল গ্রোথ করছে সেগুলা, এখন সব মিলিয়ে যদি এগুলোকে আমরা সেলুলার ফাংশনের সাথে তুলনা করি, যে শুধু কি ফল্টি প্রোটিনগুলোই কি আমাদের ক্যান্সার সেলে আনকন্ট্রোল সেল ডিভিশন বা তার যে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমাদের এই প্রোটিনগুলো আমাদের যে নর্মাল প্রোটিন প্রোডাকশন যে রেট সেগুলোকে বাড়িয়ে দেয়, ওভার এক্সপ্রেশন, সেই বিষয়গুলো। তো সেই বিষয়গুলো হতে গেলে আমরা দেখলাম যে জেনেটিক অনেকগুলো ব্যাপার আছে, আবার দেখলাম যে আমাদের সেল টিস্যুর ফাংশনাল কিছু বিষয় আছে। তাহলে এই বিষয়গুলো কি সবগুলো একইভাবে হয় নাকি ভিন্নতা আছে? তো ভিন্নতাটা কিভাবে হতে পারে সেটা আমরা জেনেটিক এবং ফাংশনালি দেখে আমরা তাদের ক্লাসিফিকেশনে চলে যাব। তাহলে আমরা একটু দেখি যে আমরা নর্মালি কি দেখলাম, যে একটা নর্মাল সেল, তার পার্টিকুলার ডিএনএ এবং এর ভিতরে আমরা দেখলাম যে পার্টিকুলার জেনেটিক ম্যাটেরিয়াল। এখন এই জেনেটিক ম্যাটেরিয়ালের অল্টারেশনের ফলে অনেক কিছুই ঘটলো, যেটা ব্লুপ্রিন্ট বা মেইন হলমার্ক বলতেছি মিউটেশন। এখন বিষয় হলো যে আমাদের ক্রোমোজোমের সংখ্যা অনেকগুলো, তাহলে কোনোটাতে সাপ্রেসর জিন আছে, হ্যাঁ, বিভিন্ন রেগুলেটরি প্রোটিন বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়, সব জিনে তো সব কিছু ক্যারি করে না, তাহলে এটা একটা বিষয়। আমরা যেমন টিউমার সাপ্রেসর জিনের কথা বললাম, ভেরি মাচ কন্ট্রোলিং বা গার্ডিয়ান জিন, সেটা যদি মিউটেটেড হয়ে যায় তাহলে ওভারঅল অন্যান্য ক্রোমোজোমের ফাংশন এবং ওভারঅল সেলের ফাংশন অনিয়ন্ত্রিত হয়ে যাবে। বাসায় যদি গার্ডিয়ান না থাকে তাহলে অন্যান্য ছেলেমেয়েদের অবস্থা বা পরিবারের মেম্বারদের অবস্থা যেরকম মানে অরক্ষিত হয়ে যাবে, অনিয়ন্ত্রিত হবে, সেরকম বিষয়টা। আর কি, আরেকটা হচ্ছে একটা জিন যদি চিন্তা করি, যে একটা জিনের হ্যাঁ আমাদের অনেকগুলো সাইট থাকে। আমরা জানি প্রমোটর সাইট থাকে, আমরা জানি যে প্রমোটর সাইটে আমাদের যে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর বাইন্ডিং সাইট থাকে, আমরা জানি সাইলেন্সার বা এনহ্যান্সার থাকে, হ্যাঁ আমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সাইট আছে। যেই সাইটগুলোর ফাংশন, হ্যাঁ ওই সাইটগুলোতে যদি মিউটেশন ঘটে তাহলে তার ফাংশন একরকম হবে, আর যদি র্যান্ডমলি অন্য জায়গাতে মিউটেশন হয়, এদের মিউটেশন কম, আমরা যদি ধরি যে হ্যাঁ এটা প্রমোটার রিজন, হ্যাঁ তাহলে এই প্রমোটার রিজনে যদি মিউটেশন ঘটে যায় তাহলে এই আমাদের যে জিনটা, এই জিনটার যে ট্রান্সক্রিপশন তো বাধাপ্রাপ্ত হবে, তাহলে তো মিউটেশন বা ক্যান্সার বা টিউমার ফর্মেশন কমে যাবে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, এই যে ফল্টি প্রোটিন বা বিভিন্ন ধরনের যে ওভার এক্সপ্রেশন প্রোটিন তৈরি করছে, তারা এই প্রমোটার রিজনকে ইনহিবিট করে। প্রমোটার রিজনে বা ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর বাইন্ডিং রিজনে, হ্যাঁ বিভিন্ন পিন বক্স, টাটা বক্স আছে না, এইগুলোতে যখন ফ্যাক্টরগুলো বাইন্ড করতে বাধা দেবে, হ্যাঁ এরকম কি না ফ্যাক্টর তৈরিতে ফ্যাক্টর আমাদের বাইন্ডিংয়ে হেল্প করবে, এরা প্রমোটার রিজনকে ইনফ্লুয়েন্স করবে যে তোমরা প্রোডাকশন বাড়াও, হ্যাঁ কারণ খারাপ মানুষের যে কাজ থাকে সেরকম। হ্যাঁ আবার যদি সাইলেন্সারের কথা বলি তাহলে তাকে বলবে যে তুমি থামো। আমরা টিউমার সাপ্রেসর জিনের কথা বলছি, হ্যাঁ তাকে অল্টার করে দিয়ে বলতেছে যে স্টপ, তার মানে রাস্তা পরিষ্কার করে ফেলতেছে, যা তার যতগুলো বাধা আছে তাদেরকে থামাই দিচ্ছে, আর তার সাথে মিল আছে খারাপ কাজে তাদেরকে অ্যাক্সেলারেট করছে। হ্যাঁ তো এইভাবে কিন্তু আমাদের দুই রকমের ঘটনা ঘটতে পারে। এই দুই রকমের ঘটনা অনুযায়ী আমরা এখন এই যে নিওপ্লাজিয়া বা নিওপ্লাজমকে, হ্যাঁ নিওপ্লাজমকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। তা নিওপ্লাজম বা টিউমার কয় ধরনের?
এখন টিউমারকে আমরা ভাগ করবো দুইভাবে। একটা হলো, তাহলে টিউমার লিখে ফেলি। টিউমার, এই টিউমারটা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। হ্যাঁ, ম্যালিগন্যান্ট। এই বিনাইন এবং ম্যালিগন্যান্ট আমরা এখন যদি বলি তাহলে হ্যাঁ, জাস্ট রিকল দ্য আদার ডিসকাশন। এখন আমরা পার্থক্যতে চলে যাব। তাহলে বিনাইনে যেটা হচ্ছে যে আমাদের ওভারঅল যে জিন আছে, এই জিনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা আমরা প্রমোটর রিজিয়ন বলছি, সাপ্রেসর রিজিয়ন, সাইলেন্সার বা ট্রান্সক্রিপশনাল বাইন্ডিং সাইট, এরকম যে সাইটগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ জায়গাতে মিউটেশন কম হয়। অর্থাৎ এইখানে মিউটেশন লেস, আর এখানে মিউটেশন হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট। হ্যাঁ, এখানে মিউটেশন বেশি হয়। গুরুত্বপূর্ণ যে সাইটগুলোতে এগুলো জায়গা মিউটেটেড হয়। এখানে আমাদের যে P53 জিনের কথা বলছিলাম, যেটাকে গার্ডিয়ান জিন বলছিলাম, এইখানে অবশ্যই সেটা মিউটেটেড হয়। অবশ্যই বলতে মোস্টলি, হ্যাঁ, 50% ম্যালিগন্যান্ট টিউমারে বা ক্যান্সারাস টিউমারে দেখা গেছে যে P53 জিন মিউটেটেড হয়েছে। কারণ আমরা গার্ডিয়ান জিন বলছি, টিউমার সাপ্রেসর জিন, তাহলে এখানে ভূমিকা আছে, কিন্তু এখানে খুবই নগণ্য বিষয়টা। আর কি আমরা বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে বলতে পারি? বিনাইন টিউমারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদের যে সেল ডিভিশন, আনকন্ট্রোল সেল ডিভিশন, অ্যাবনর্মাল আনকন্ট্রোল সেল ডিভিশন হয়। হ্যাঁ, বাট এটা উইদিন লিমিট অ্যান্ড রেগুলেটেড ওয়েতে। হ্যাঁ, অলমোস্ট লাইক নর্মাল সেল। আর এখানে আনকন্ট্রোল, অ্যাবনর্মাল আনকন্ট্রোল। হ্যাঁ, এর কোনো লিমিটলেস, বিকজ এখানে মিউটেশনের পরিমাণ কম এবং এখানে একটা জিনের পার্টিকুলার মেজর জায়গাগুলো মিউটেটেড হয় নাই, কম হয়েছে, আর এখানে মেজর জায়গাগুলো মিউটেটেড হয়ে গেছে। বাড়ির গার্ডিয়ানের মাথা খারাপ, অন্যান্য গুরুত্বপূর্ণ বড় ভাই বা যারা ইনফ্লুয়েন্সিং পার্সন তাদের মাথা খারাপ, তাহলে এখানে একটা বড় ধরনের প্রবলেম। এখানে আমরা একটু বলেই ফেলি যে এখানে যে ওয়াইল্ড টাইপ জিন, প্রোটো অঙ্কোজিন, সেটা একেবারে কমপ্লিটলি অঙ্কোজিন হয়ে গেছে, অঙ্কোজিন। তাহলে অঙ্কোজিন হয়ে গেলে এরা অঙ্ক প্রোটিন তৈরি করবে। এইখানে যে বিষয়টা হচ্ছে, মিউটেটেড জিন হয়ে ফল্টি প্রোটিন তৈরি করে, বাট এই যে অঙ্কোজিন এখানে খুবই লেস থাকে, বা নাও থাকতে পারে। হ্যাঁ, মানে বিনাইন টিউমারে অঙ্কোজিন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে হ্যাঁ অঙ্কোজিন ইজ এ মাস্ট। তার মানে এখানে অঙ্কোজিন যদি না থাকে তাহলে কিভাবে আনকন্ট্রোল অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়? হ্যাঁ, এখানে মিউটেটেড হয়, ফল্টি প্রোটিন তৈরি হয়, বা নাম্বার অফ মিউটেশন ঘটে, যেখানে সেলুলার বা জেনেটিক অল্টারেশন হয়, সেলুলার ফাংশন চেঞ্জ, সেলুলার স্ট্রাকচারাল চেঞ্জ হয়, বাট উইদিন দ্য কন্ট্রোল। এখন এখানে আমরা একটা যদি এক্সাম্পল বলি, যে আমার বাড়ির যে গাড়ি আছে, সেই গাড়িটার যদি অ্যাক্সিলারেটর বা ব্রেক যদি নষ্ট হয়, অ্যাক্সিলারেটর ব্রেক নষ্ট হলো, হ্যাঁ, তাহলে আমার গাড়ি চালানো সম্ভব। আবার দেখা গেল যে একটা লুকিং গ্লাসের প্রবলেম হয়েছে, হ্যাঁ, বা আমার সাইডে কোথাও আঘাত লেগে কোনো জায়গায় দেবে গেছে, হ্যাঁ, অথবা দেখা গেল যে মাইনর কিছু চেঞ্জ আসছে যেগুলো দিয়ে আমার গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না, বাট প্রবলেম ফেস করছি, কিন্তু একবারে মারাত্মক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাব, বিষয়টা এরকম না। কিন্তু তাহলে আমরা এটা কোনটা? এটা হচ্ছে বেনাইন।
তাহলে মানে বিনাইনকে আমরা বলে থাকি ইনোসেন্ট বা সেফ, আর ম্যালিগন্যান্টকে আমরা বলে থাকি ডেঞ্জারাস অথবা ইনভেডিং, অর্থাৎ আক্রমণাত্মক। তাহলে যেহেতু এটা সুনিয়ন্ত্রিত, অনেকটাই নিয়ন্ত্রিত, তাহলে এইগুলা আদার্স যে বৈশিষ্ট্যগুলা কমনলি বলা যাবে যে এর নিউক্লিয়াসের পরিবর্তন হয়, এর সেলের স্ট্রাকচার পরিবর্তন হয়। নর্মাল সেল যদি এরকম হয় তাহলে এটা সেল এরকম হচ্ছে, এটা কিছুটা পরিবর্তন হলেও অনেকটা এরকম থাকে। এদের নিউক্লিয়াসের পরিবর্তন খুব একটা নর্মাল সেলের মতো বোঝা যায়। এদের নিউক্লিয়াস অনেক কনডেন্স থাকে এবং নিউক্লিয়ার স্ট্রাকচারও চেঞ্জ হয়। এদের ক্রোমোজোমের যে হাইপার ক্রোমাসিয়া হয় সেটা এখানে দেখা যায় না। এই যে আমাদের বিনাইন টিউমারে যে ওভারঅল আমরা আদার্স যে ক্যারেক্টারগুলো সেগুলো আমরা দেখতে পাবো না। যেমন আমরা যদি বলি এখানে আনকন্ট্রোল অ্যাবনর্মাল সেল ডিভিশন, এটাই হচ্ছে প্রমিনেন্ট। বাট এই সেলগুলো, এদের ভিতরের সেলগুলো কমপ্লিটলি ডিফারেন্সিয়েট হতে পারে, ডিফারেন্সিয়েশন হয়। ডিফারেন্সিয়েশন মানে একটা সেল স্বতন্ত্র ভিন্ন একটা সেলে ইজিলি কনভার্ট হতে পারে এবং তাদের স্ট্রাকচারাল এবং ফাংশনাল অনেকটা লুক লাইক অ্যাজ নর্মাল সেল। কিন্তু এখানে ম্যালিগন্যান্টে লস অফ ডিফারেন্সিয়েশন। এখন এখান থেকে লস অফ ডিফারেন্সিয়েশন হলে এদের মেজর একটা ক্যারেক্টার শো হয়, সেই ক্যারেক্টারের নামটা হচ্ছে আমরা এখন বলবো, সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া, এই অ্যানাপ্লাসিয়া বলতে আমাদের লস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ একটা সেল আরেকটা সেল থেকে স্বতন্ত্র আলাদা সেলে কনভার্ট এখানে হতে পারে না। একটা পর একটা সেল ডিভিশন হচ্ছে এবং তারা ছেঁচাছেঁচিভাবে অবস্থান করছে। এখানে আমরা যে সেলুলার লেভেলে একটা কথা বলছিলাম, সেখানে কিন্তু মেটাবলিক অল্টারেশনও হয়। এখানে আমরা এখন দেখাবো কিভাবে ঘটনাগুলো ঘটছে। তাহলে বিনাইন টিউমারগুলোকে আমরা এখন বিদায় দিব। বিনাইন টিউমার এটা সেফ। এখানে একটা যেটা মেজর জিনিস সেটা একটু বলে রাখি, বিনাইন টিউমার, সব বিনাইন টিউমার না, অধিকাংশ বিনাইন টিউমারে যে বিষয় থেকে একটা এনক্যাপসুলেটেড থাকে। এনক্যাপসুলেটেড অর্থাৎ আমরা বলি যে ক্যাপসুল, এক্সটার্নাল ক্যাপসুল থাকে। অর্থাৎ আমরা নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমাদের একটা সেলের এই সেল, এই সেল, এই সেল, এইগুলোর আমাদের যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ছিল, তারপরে সেল অ্যাডিসিভ মলিকিউল ছিল, যখনই দেখা গেল যে একটা সেল মিউটেটেড হয়েছে এবং এর মাথা খারাপ হয়ে গেছে, অতিরিক্ত সেল ডিভিশন দিচ্ছে, তখনই কিন্তু এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স মিলিয়ে এই যে আমাদের প্রোটিওলাইটিক এনজাইমের প্রোডাকশন কমাবে। আর এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, আমাদের যে বিভিন্ন যে ফাইব্রোসাইট আছে, এরা অ্যাক্টিভেট হয়ে আমাদের যে কোলাজেন অ্যাকুমুলেশন, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের অ্যাকুমুলেশন হয়ে ফাইব্রাস কানেক্টিভ টিস্যুর একটা লেয়ার তৈরি করবে, যেটাকে আমরা বলি ক্যাপসুল, যেটা আমাদের এনক্যাপসুলেশন অফ টিউমার বলি। এটা কিন্তু একটা আমাদের বডির ন্যাচারাল বিষয়। যখন এই কোথাও প্রবলেম হচ্ছে তখন সে নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে যে এটা খারাপ জিনিস, একে ঘিরে ফেলো, এরকম একটা ঘটনা এখানে থাকে। আর এখানে সেই ঘটনাটা থাকতে পারে না, কারণ আমরা একটু বলেছিলাম মনে আছে যে প্রোটিওলাইটিক যে এনজাইমগুলো, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, কোলাজিনেজ বা প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অথবা আমাদের ক্যাথেপসিন, এগুলো কিন্তু এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে কেটে দেয়, একদম ডিগ্রেড করে ফেলে। যেমন আমরা ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, এটাকে সিজার প্রোটিন বলে, সিজার কেচির মতো করে কাটে। তাহলে এই ঘটনাটা কিন্তু এখানে থাকছে না। সো এখানে এনক্যাপসুলেটেড বা ক্যাপসুল এক্সটার্নাল ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকে, যে কারণে বলা হয় যে বিনাইন টিউমার ইজ লোকালাইজড। এটা আশেপাশে সেল টিস্যুকে অ্যাটাক করে না, এরা লোকালাইজ থাকে।
হ্যাঁ, এরা ছড়ায় না, এরকম আমরা বলি, সেই বিষয়গুলো এখানে এই কারণে চলে আসবে। তাহলে আমরা ওভারঅল বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের আমরা অনেক পার্থক্য বলতে পারবো সেইগুলো মাথায় ধরলে। যে এরা ছড়ায় না, এরা ছড়ায় যায়, এরা আশেপাশে অ্যাটাক করে না, এরা করে। হ্যাঁ, এদের নিউক্লিয়াস নর্মাল, এদের নিউক্লিয়াস আলাদা, এরা ডিফারেন্সিয়েশন এখানে ডিফারেন্সিয়েটেড হয়, এখানে হয় না। হ্যাঁ, এইভাবে আমরা অন্যান্য যে অ্যানাপ্লাসিয়ার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখন বলবো, যেগুলো কমপ্লিটলি আমাদের ম্যালিগন্যান্ট টিউমারের সাথে। অ্যানাপ্লাসিয়ার শুধু আমাদের যে প্লিওমরফিজম আছে এই জায়গাটা পার্সিয়ালি মাইল্ড, এটা নিউ প্লাস্টিক কি বলে বিনাইন টিউমারের সাথে কানেক্টেড। এখন আমরা এই বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার এই দুটোর কিছু উদাহরণটা লিখে ফেলি, তারপরে আমরা ক্যারেক্টারিস্টিক্সে চলে যাব। বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের কিছু উদাহরণ দেখি। আর টিউমার কয় ধরনের বা এখান থেকে কি ধরনের ক্যান্সার হয় সেগুলো। যেমন বিনাইন টিউমারের ক্ষেত্রে আমরা যদি বলি ফাইব্রোমা, আমরা বলতে পারবো লিপোমা, আমরা বলতে পারবো অস্টিওমা, আমরা বলতে পারবো অ্যাডেনোমা। হ্যাঁ, এরকম অনেক আছে। সাধারণত বিনাইন টিউমারের ক্ষেত্রে আমরা বলি যে ওমা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওমা বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুটোই থাকে। কারণ টিউমার, আমরা বলছিলাম যে টিউমারের প্রধান বিষয় হচ্ছে মিউটেশন। আবার আমরা যদি বলি যে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হলো টিউমার, যে কারণে অধিকাংশ ক্যান্সারের লাস্টে ওমা থাকবে। কিছু ব্যতিক্রম আছে সেগুলা। তাহলে বিনাইনের ক্ষেত্রে ওমা একদম মোটামুটি বলা যায় বাধ্যতামূলক থাকে। আর যখন এটা ম্যালিগন্যান্ট হবে তখনই সেটা ভিন্ন দিকে রূপ নেবে। যেমন ফাইব্রো কার্সিনোমা, আমরা যদি অস্টিও কার্সিনোমা, অ্যাডেনো কার্সিনোমা অর্থাৎ কার্সিনোমা বা সার্কোমা থাকবে। তাহলে কার্সিনোমা এবং সার্কোমা এর মধ্যে ডিফারেন্সটা একটু বলে নিই। যে কার্সিনোমা মানে এটা সাধারণত আমাদের এপিথেলিয়াল টিস্যুতে হয়। এপিথেলিয়াল টিস্যুতে কার্সিনোমা হলে আমরা এটাকে বলি ক্যান্সার হলে বলি কার্সিনোমা, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা এরকম। আবার যদি কানেকটিভ টিস্যুতে ক্যান্সার হয়, কানেকটিভ টিস্যুতে, তখন আমরা এটা বলে থাকি সারকোমা। যেমন আমরা বলছি ফাইব্রো সার্কোমা, ফাইব্রাস টিস্যু আমরা জানি কানেকটিভ টিস্যু, এই যে সার্কোমা। এরকম আমরা ওয়ার্ডে লাস্টে দেখতে পাবো যে এরকম থাকবে। তাহলে ম্যালিগন্যান্ট হলে এর লাস্টে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাবো হয় লেখা থাকবে কার্সিনোমা অর্থাৎ লেখা থাকবে সার্কোমা। কিছু ব্যতিক্রম আছে, যেমন মায়োলোমা, আমাদের যে প্লাজমা সেল বা ব্লাড সেলে যে ক্যান্সার হয় মায়োলোমা, লিম্ফোমা, এরকম এগুলো হচ্ছে একদম ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট ক্যান্সার, ম্যালিগন্যান্সি দ্যাট মিনস ক্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে কিছু এক্সাম্পল। এখন আমরা যদি বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের ভিতরে আমরা এখন ম্যালিগন্যান্টের ক্ষেত্রে চলে যাব, অর্থাৎ খাতরান আকারে। সেক্ষেত্রে আমরা এখন অ্যানাপ্লাসিয়া, এটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিগন্যান্ট টিউমার। এই অ্যানাপ্লাসিয়া বলতে মূলত আমরা বুঝি সেটা হচ্ছে লস অফ ডিফারেন্সিয়েশন। এখান থেকে কিন্তু মেন কারণ শুরু হয়ে যায়, গাদাগাদি ঠেসাঠেসি অবস্থা। এখন একটা সেল অন্য সেলে কনভার্ট হতে পারে না, ম্যাচিউরড সেল হতে পারে না। এখন আমরা এখান থেকে আর কি কি বিষয় আমরা দেখতে পাই, তার ভিতরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্লিওমরফিজম। প্লিওমরফিজম মানে হলো যে সেলের স্ট্রাকচারগুলো সাধারণত শেপ সাইজ অ্যাবনর্মাল, সেলের স্ট্রাকচারাল শেপ সাইজ আলাদা। একটু আগে আমি দেখাচ্ছিলাম যে নর্মাল সেল স্ট্রাকচারাল কিছুটা পরিবর্তন হয়, তারপরও অনেক সময় আমাদের
স্পেরিক্যাল থাকে অর্থাৎ রাউন্ড থাকে, অথবা ভয়েডাল থাকে, অ্যাভয়েডাল। হ্যাঁ, কিন্তু এইটার স্ট্রাকচারাল একেবারে এলোমেলো হয়ে যায় প্লেমরফিজমের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি বলি যে আমাদের রেট অফ যে মাইটোসিস, হ্যাঁ, এটা অনেক হাই। রেট অফ মাইটোসিস আমাদের ম্যালিগন্যান্ট টিউমারে, হ্যাঁ, অনেক হাই। সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে এটা লো বিনাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়া আমরা যদি বলি যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে পোলারিটি চেঞ্জ হয়। পোলারিটি চেঞ্জ মানে হলো আমাদের যে ওরিয়েন্টেশন, সেলের অ্যারেঞ্জমেন্টাল যে ওরিয়েন্টেশন, দেখা গেল স্বাভাবিকভাবে সেলগুলো এইভাবে আছে, হ্যাঁ, এইভাবে আছে, ওরিয়েন্টেশন অনুযায়ী আছে, কিন্তু এখানে ওরিয়েন্টেশন ঠিক নাই, একটা সেল এখানে, একটা সেল এখানে, হ্যাঁ, এইরকম ভাবে। তাহলে এই যে পোলারিটি লস বা পোলারিটি চেঞ্জ অফ পোলারিটি, এটা একটা অন্যতম আমাদের ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। এছাড়া আমরা বলতে পারবো যে কিছু আমাদের জায়ান্ট সেল থাকে, বা আমরা বলে থাকি বাইজার সেল, অর্থাৎ দেখতে অদ্ভুত টাইপের বড়। হ্যাঁ, দেখা গেলো যে সেলগুলো সাধারণত এরকম দেখছি, কিন্তু কিছু সেল দেখতেছি এরকম বড়। হ্যাঁ, তাহলে এটা একটা অন্যতম কারণ যে বিষয়টা এই আমাদের বিনাইন টিউমারে থাকে না। পোলারিটি চেঞ্জ একেবারে নেগলিজিবল, হ্যাঁ, এখানে থাকে মাইল্ড, কিন্তু এখানে একেবারে ম্যাসিভ থাকে। এছাড়া কি হয়, এছাড়া এদের ভিতরে আমাদের ইনভেশন হয়, অর্থাৎ এদের ভিতরে যে প্রোটিওলাইটিক এনজাইম প্রোডাকশন বাড়তে থাকে, আশেপাশের সেল টিস্যুকে অ্যাটাক করে, আশেপাশের যে ব্লাড ভেসেল বা লিম্ফ্যাটিক সিস্টেম তাদেরকে অ্যাটাক করে। তাহলে আশেপাশে অ্যাটাক করাটাকে আমরা বলতেছি ইনভেশন। এর পরে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিসটা হচ্ছে আমাদের যে এরা স্প্রেড করে, স্প্রেড। এই স্প্রেডটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইমের কথা বললাম, বা ব্লাড ভেসেল ফর্মিং কিছু প্রোটিন আছে, যেমন ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এগুলোর মাধ্যমে, হ্যাঁ, আমাদের কি হয়। ও আরেকটা বিষয় মেটাস্টেসিসের আগেই বলে ফেলি, সেটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাঞ্জিওজেনেসিস এই বিষয়টা হচ্ছে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন। হ্যাঁ, নিউ ব্লাড ভেসেল ফর্মেশনের ক্ষেত্রে আমাদের যে এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এগুলো তৈরি হয়, এবং এদের মাধ্যমে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়। এটার অন্যতম একটা কারণ হলো যে যেহেতু আনকন্ট্রোল অ্যাবনর্মাল সেল ডিভিশন হচ্ছে, হ্যাঁ, প্রচুর সেল তৈরি হচ্ছে, এবং এরা আরেকটা এখানে ক্যারেক্টার হলো যে এরা মেটাবলিক অল্টারেশন হয়। মেটাবলিক অল্টারেশন, কারণ নর্মালি আমাদের সেলগুলো, হ্যাঁ, আমাদের যে অ্যারোবিক প্রক্রিয়ায় আমরা যে রেসপিরেশন ইনহেলেশন নিচ্ছি, অক্সিজেন যাচ্ছে সেলের ভিতরে যাচ্ছে, তারপরে এরা আমাদের মেটাবলিজম অংশগ্রহণ করে এটিপি তৈরি করছে। কিন্তু যখন নাম্বার অফ সেল ডিভিশন ইজ মোর দ্যান নর্মাল, তখন এখানে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই কম অক্সিজেনের, তখন উইদাউট অক্সিজেন তারা এটিপি তৈরি করছে, তখন এখানে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই জন্য ক্যান্সার যেখানে ঘটে সেই জায়গার কন্ডিশনটা কিন্তু অ্যাসিডিক থাকে। ওকে, তাহলে এই যে মেটাবলিক অল্টারেশনও কিন্তু এখানে হয়, এখানে হয় কিন্তু কম, এখানে যেহেতু অনিয়ন্ত্রিত সেখানে বেশি হয়। তাহলে অ্যাঞ্জিওজেনেসিস, মেটাবলিক অল্টারেশন এগুলো হয়। আর একটা হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিসটা হচ্ছে স্প্রেড হওয়া, ছড়ায় যাওয়া। তো ছড়ায় যাওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রোটিওলাইটিক এনজাইম, বিভিন্ন ধরনের ইনভেডিং যে ম্যাটেরিয়ালগুলো, সেইগুলো মাধ্যমে আমাদের কি হচ্ছে, এরা দুটোভাবে স্প্রেড হতে পারে। একটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক পাথওয়েতে, লিম্ফ্যাটিক লিম্ফ্যাটিক স্প্রেড, আর আরেকটা হচ্ছে আমাদের
হেমাটোজেনিক হেমাটোজেনিক স্প্রেড অর্থাৎ ব্লাড, আর একটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে। এইভাবে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই যায়। ছড়াই গেলে আমরা জানি যে আমাদের ক্যান্সার সেলগুলো কিন্তু যেখানে স্ট্রাক হয় সেখানে আবার আনকন্ট্রোল সেল ডিভিশন শুরু করে। ওকে, এটা একটা বিষয়। আর একটা বিষয় আমরা এখানে বলি যে এই যে ম্যালিগন্যান্ট টিউমারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা হলো ইমমর্টাল। আমি আগে বলেছি যে ইমমর্টাল হওয়ার কারণ হলো যে এই যে আমাদের টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা বেশি, ফলে টেলোমিয়ার যে রিডাকশন, টেলোমিয়ারের যে ক্ষয় হওয়া সেটা কিন্তু প্রটেক্ট করে। ফলে এই ক্যান্সার সেল যত সেল ডিভিশন হোক টেলোমিয়ার কিন্তু কমে না, ফলে এটাকে আমরা ইমমর্টাল বলে থাকি। হ্যাঁ, এই বিনাইন টিউমারে যেহেতু এটা অনিয়ন্ত্রিত, মানে অনেকটাই নিয়ন্ত্রিত, যে কারণে এটার যতটুকু আছে টেন্ডেন্সি আছে বাট কম, বাট এইখানে একেবারে পার্মানেন্টলি বলতে পারি যে ক্যান্সারাস সেল হচ্ছে ইমমর্টাল। হ্যাঁ, এইভাবে আমরা এখন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা এখন বিনাইন, ম্যালিগন্যান্ট, ওভারঅল তাদের রুট কজ এবং তাদের ক্যারেক্টার, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি এখন সামারাইজ করি তাহলে আমাদের নিওপ্লাজিয়া মানে হচ্ছে অ্যাবনর্মাল সেল টিস্যু গ্রোথ একটা প্রসেস, আর নিওপ্লাজম বা টিউমার হচ্ছে অ্যাবনর্মাল সেল টিস্যু বা অ্যাবনর্মাল মাস অফ দ্য সেল টিস্যু, সোয়েলিং আপ অফ টিস্যুস। এটা হচ্ছে আমাদের টিউমার। এটা বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন বলতে আমরা সেফ বা ইনোসেন্ট বলছি, ম্যালিগন্যান্ট বলতে আমরা ডেঞ্জারাস বা এটাকে আমরা বলছি আক্রমণাত্মক। এদের বেসিক যে জায়গায় স্ট্রাকচারালি আমাদের জেনেটিক কজ, একটা হচ্ছে সেলুলার লেভেলের কজ। মেন রুট কজ হলো মিউটেশন। এখন আমাদের মিউটেশন মেজর যে জায়গাতে মিউটেশন হলে আমাদের গাড়ি যেমন অ্যাবনর্মাল আচরণ করবে, হ্যাঁ, সেরকমভাবে আমাদের সেলের মেজর যে জিন, এই জিনের মেজর জায়গা, হ্যাঁ, বা কন্ট্রোলিং সাইটগুলোতে যদি মিউটেশন হয় তাহলে ম্যালিগন্যান্ট হবে। আর যদি মানে যেগুলো মেজর জায়গা ছাড়া বা মেজর জায়গাতে হলেও কম হয় সেগুলো হচ্ছে বিনাইন টিউমার। এবং এটার আলাদা একটা কন্ট্রোল, যেহেতু অনেক ডিফারেন্সিয়েট হতে পারে সেলগুলো, হ্যাঁ, যে কারণে এরা অনেকটা নর্মাল সেলের মতো আচরণ করে, যদিও একটা আনকন্ট্রোল সেল ডিভিশন হয়ে লোকালাইজড হয়ে থাকে, কারণ এখানে আমাদের ক্যাপসুল ফাইব্রাস টিস্যু থাকে। আর এখানে যেহেতু ওপেন ফিল্ড, সেহেতু এরা আশেপাশে সেল টিস্যুকে অ্যাটাক করে, এরা অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হয়, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়, এরা নতুন ব্লাড ভেসেল তৈরি করে খাবারের বন্দোবস্ত করে, হ্যাঁ, এবং এরা ইমিউনো সিস্টেমে অল্টারেশন ঘটায়। ইমিউনো সিস্টেমকে মানে যেহেতু স্ট্রাকচারাল চেঞ্জ, সেহেতু ইমিউনো সিস্টেম তাদের পিছনে ফরেন পার্টিকেল মনে করে তাদের এগেনস্টে কাজ করে। তো ওভারঅল আমাদের বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার নিওপ্লাসিয়া কে আমরা এইভাবে চিন্তা করতে পারি। সবাইকে ধন্যবাদ।